বাংলাদেশের বুকে এমন একটি রাজবাড়ি আছে যেখানে একসময় হাতের পিঠে চলে আসতেন জমিদাররা, যেখানে প্রতিটি ইট আজও শত শত বছরের ইতিহাসের সাক্ষী। কিন্তু জানেন কি, এই জমিদার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে এমন কিছু মন্দির যেগুলো অনেক বাংলার স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে করা হয়। আজ আমরা চলে এসেছি রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া জমিদার বাড়িতে। এই ভিডিওতে শুধু জমিদার বাড়ি দেখব না, জানাবো এর অজানা ইতিহাস, জমিদারদের গল্প, ব্রিটিশ আমলের স্মৃতি এবং এমন কিছু তথ্য যা হয়তো এর আগে কখনো শুনেননি। তাহলে চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই প্রায় 400 বছরের আগের বাংলায়। ঢাকা থেকে আপনারা কিভাবে খুব সহজে রাজশাহীতে আসতে পারবেন, এই পর্বটি যদি দেখে না থাকেন তাহলে আমার একদিনের রাজশাহী ভ্রমণ প্লেলিস্ট থেকে পর্বটি অবশ্যই দেখে নেবেন। এতে করে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে খুব সহজে রাজশাহীতে কম খরচের মধ্যে আসতে পারবেন। প্রিয় বন্ধুরা, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো ধরে ভদ্রামোড় যাবেন। আমরা যাচ্ছি এখন অটোতে করে ভদ্রামোড় থেকে তারপরে বাস এবং অটো দুই যোগে আপনারা যেতে পারবেন পুঠিয়া জমিদার বাড়ি। সো আমরা যেটাতে যাব সেটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। চলো প্রিয় বন্ধুরা, এই রেল স্টেশন থেকে ভদ্রামোড় আপনারা অটো ভাড়া জনপ্রতি 10 টাকা করে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। একটু দামাদামি করে নেবেন, দাম 10 টাকা রেগুলার ভাড়া। এটা হচ্ছে মেবি ভদ্রামোড়, রাইট? এই হচ্ছে ভদ্রামোড়, আপনারা দেখতে পারলেন। এটাই হচ্ছে ভদ্রামোড়, এখানে নামিয়ে দেবে। এখানে নামালে কোন পাশ থেকে বাস বা অটো সব বাস হয়ে পারে, এই যে এইসব বাসে যাবে না, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাসটাও যাবে আপনার পুঠিয়া জমিদার বাড়ি। পুঠিয়া হয়ে সব যাবে এগুলা, রংপুর, দিনাজপুর। আচ্ছা আচ্ছা, পুঠিয়া হয়ে যাবে, এখান থেকে সব পুঠিয়া হয়ে যাবে। সব পুঠিয়া হয়ে কোন দিকে যায় এগুলো? এগুলো বিভিন্ন রংপুর, দিনাজপুরের আছে, কুষ্টিয়া আছে, এটা ভেড়ামারা আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তাহলে আমরা একটা গাড়িতে উঠবো, উঠে গিয়ে দেখা হচ্ছে আমাদের। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ঠিক ভদ্রার মোড়ে স্তম্ভটা দেখতে পাচ্ছেন। ঠিক এখান থেকে আপনাদের বাস যোগে অথবা অটোতে করে যেতে পারবেন। আর যে বাসগুলো কুষ্টিয়া ভেড়ামারা যায় সেই সকল বাসগুলো পুঠিয়া হয়ে যায়। ওখানে নেমে ওখান থেকে আপনারা অটোতে করে বা ভ্যানে করে 1-1.5 কিলোমিটারের রাস্তা সেটা যেতে হবে। আর অথবা এখান থেকে যদি আপনারা সরাসরি অটোতে করে ডিরেক্ট যেতে চান তাহলে সেটাও যেতে পারবেন। এখন কোনটা ভাড়া কত সেটা জানাচ্ছি আপনাদের। পুঠিয়া রাজবাড়ি ভাড়া কত? ভাড়া কত? 50 টাকা। ভাড়া বেশি হয়ে যায়, ভাড়া তো 40 টাকা করে। 50 পুঠিয়া রাজবাড়ি 40 টাকা করে, চারজন। আরে সিট না হলে আপনি যাবেন। সিট নাই যাবো না। পরের গাড়ি লোক বলবি সিট নাই, না পালে এটা নাই, দেখছি নাই, আপনি যাবেন বস, দরকার নাই। ভাই প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ভদ্রামোড়ে। তো এখান থেকে বগুড়া, রংপুর, কুষ্টিয়া, ভেড়ামারা যে গাড়িগুলো আছে প্রত্যেকটা বাসই আপনার পুঠিয়া জমিদার বাড়ি হয়ে যায়। আপনারা প্রত্যেকটা বাসে আপনারা পুঠিয়া জমিদার বাড়ির সামনে নামতে পারবেন, বললে ওরা নামিয়ে দেবে। ভাড়া নেবে হচ্ছে 40 টাকা জনপ্রতি। ওরা অনেক সময় বেশি যায়, 50-60 টাকা নেয়। আপনি মার্কেটিং করলে ভাড়া 40 টাকা হলে লিগাল ভাড়া 40 টাকা বিনিময়ে নামতে পারবেন। এবং কি ওখানে নামার পর ওখান থেকে আপনারা একটা ভ্যান পাবেন, ভ্যানে করে 1.5 কিলোমিটার রাস্তা আপনারা ভ্যানে করে পুঠিয়া জমিদার বাড়িতে একদম যেতে পারবেন। হ্যাঁ, এই বাসগুলো যায় আর অনেক বাস যায়। বন্ধুরা, আমরা অটো ঠিক করেছি, আমরা অটোতে করে যাব একদম পুঠিয়া রাজবাড়িতে। এটা হচ্ছে ভদ্রামোড় থেকে ঠিক করেছি। তো আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। দাদা, আমাদের দাদা কিন্তু হ্যান্ডসাম লাগছে সেই। এখন আমরা বাসে না গিয়ে অটোতে প্রেফার করলাম। আমাদের দাদা কি কারণে এটা একটু মানে? অটোতে গেলে খুবই আরাম পাবেন, মানে ন্যাচারাল যে বাতাসটা পাবেন, কিন্তু বাসে গেলে কিন্তু ওই ফিলটা পাবেন না। হ্যাঁ, আপনার রাস্তার ভিউটা দেখতে পাবেন অটোতে গিয়ে, কিন্তু বাসে গেলে কিন্তু ওই ঢাকার মতোই মনে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য তো অটোতে উঠবেন। আবার দেখা গেছে যে এখন তো
সামার সিজন, অনেক গরম, শহরটাতে খোলামেলা আছে। ভিউ দেখতে দেখতে একদম আমরা পৌঁছে যাবো পুঠিয়া রাজবাড়িতে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঠিক আছে দাদা? ঠিক আছে। জনপ্রতি 30 টাকা করে পড়েছে টিকিট। হ্যালো বন্ধুরা, পুঠিয়া রাজবাড়ি থেকে আপনাদের স্বাগতম। আমি সৈকত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পুঠিয়া রাজবাড়ির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই পুঠিয়া রাজবাড়ি। আজ এই রাজবাড়িটি ঘুরে দেখব, আপনাদেরকে ঘুরে দেখাবো, তুলে ধরবো এর ইতিহাস ঐতিহ্য। ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার এবং রাজশাহী শহর থেকে মাত্র 30 কিলোমিটারের দূরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদ পুঠিয়ায় প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল রাজবাড়ি, বড় বড় দিঘি আর অসাধারণ টোড়াকাটার মন্দির। মনে হয় যেন ইতিহাসের কোনো রাজ্যে চলে এসেছি। পুঠিয়া জমিদারির ইতিহাস শুরু হয় মূলত মুঘল আমলে। ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় লস্করপুর পরগনার জমিদারি এক বিশ্বস্ত হিন্দু অভিজাত পরিবারকে প্রদান করা হয়। সেই থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে পুঠিয়া রাজপরিবার। পরবর্তী কয়েক শতকে এই পরিবার শুধু জমিদার হিসেবেই নয়, শিল্প, সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মীয় স্থাপত্য নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে যে রাজবাড়ি আমরা দেখছি তার অধিকাংশ অংশ 19 শতকে নির্মিত হয়। এখন চলুন রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। দূর থেকে চোখে পড়ে ইউরোপিয়ান ধাঁচের বিশাল ভবন, উঁচু স্তম্ভ, বড় বড় বারান্দা, খিলানাযুক্ত দরজা এবং প্রশস্ত উঠান, সবকিছু মিলিয়ে এটি একটি অনন্য স্থাপত্য। এখানে এক সময় ছিল রাজদরবার, অতিথিশালা, নৃত্যকক্ষ, প্রশাসনিক দপ্তর এবং রাজপরিবারের বসবাসের আলাদা অংশ। ভাবতেই অবাক লাগে, কয়েকশো বছর আগেও এখানেই ঠিক রাজকীয় অনুষ্ঠান, সভা, উৎসব অনুষ্ঠিত হতো। পুঠিয়া পরিবারের অন্যতম বিখ্যাত নাম রানী হেমন্ত কুমারী দেবী। তিনি শুধু জমিদারি ছিলেন না, সমাজসেবী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি অসংখ্য স্কুল, রাস্তা, মন্দির এবং জনকল্যাণমূলক কাজ করেছিলেন। তার অবদান আজও পুঠিয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আজ আমরা যে রাজবাড়িটি দেখছি এর প্রতিটি ইট যেন এক মহিষী নারীর গল্প বলে। রানী হেমন্ত কুমারী দেবীর জন্ম 1869 সালে বর্তমান মানিকগঞ্জ জেলার ধুল্লা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলায় তার জীবন ছিল একেবারে সাধারণ, কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে পুঠিয়া রাজবাড়িতে। মাত্র 11 বছর বয়সে তার বিয়ে হয় পুঠিয়া রাজপরিবারের যুবরাজ যতীন্দ্র নারায়ণের সঙ্গে। কিন্তু সেই সুখের সংসার বেশি দিন টিকল না। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যেই স্বামীর মৃত্যু হয়। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। স্বামী হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো রাজপরিবারের এই তরুণী ইতিহাসের আড়ালে হারিয়ে যাবে, কিন্তু ঠিক তার উল্টোটি ঘটেছিল। 1887 সালে তিনি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় একজন নারীর পক্ষে বিশাল জমিদারি পরিচালনা করা ছিল অত্যন্ত দুরূহ এবং কঠিন কাজ। তবুও তিনি দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেন। তার নেতৃত্বে জমিদারির আয় বৃদ্ধি পায় এবং প্রশাসন আরও সুসংগঠিত হয়। রানী হেমন্ত কুমারী বিশ্বাস করতেন একজন শাসকের আসল পরিচয় প্রাসাদের জাঁকজমকে নয়, মানুষের কল্যাণে। তিনি শিক্ষা বিস্তারে অসংখ্য উদ্যোগ নেন। রাজশাহীতে প্রতিষ্ঠা করেন মহারানী হেমন্ত কুমারী সংস্কৃতি কলেজ। ছাত্রদের জন্য হেমন্ত কুমারী বোর্ডিং এবং নিরাপদ পানীয়র জন্য তৈরি করেন মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস নির্মাণে ভূমিকা রাখেন। তার এসব কাজে তিনি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। তার অসাধারণ সমাজসেবা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার 1901 সালে তাকে রানী উপাধি প্রদান করেন। পরে 1927 সালে তার দীর্ঘ জনসেবার স্বীকৃতি হিসেবে তাকে মহারানী উপাধিতে ভূষিত করা হয়।
নিদর্শনের কারুকার্য কিন্তু অন্যরকম। হ্যাঁ, অনেক সুন্দর। এখন কিন্তু আধুনিক যুগে অনেক প্রযুক্তি বেরোনো সত্ত্বেও কিন্তু এরকম এরকম স্ট্রাকচার সুন্দর স্ট্রাকচার হয় না, পসিবল না। পসিবল না। আমরা এখন প্রবেশ করব ফুলের বাগানে। এখানে দেখতে পাচ্ছেন এই পাশে দুই পাশেই সুন্দর ফুলের বাগান করে রেখেছেন এরা। অনেক ধরনের ফুল আছে, খুবই সুন্দর। আর সুন্দর একটা গেট করে রেখেছে লতা দিয়ে, হয়তো গেটটা এক সময় পরিপূর্ণ হয়ে যাবে ফুলে। আপনারা ছবি টবি তুলতে পারবেন, ছবি লাভারদের জন্য খুবই ভালো হবে। এটাও আরেকটা নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি, দেখবেন এখানে যে কারুকার্যগুলো করা আছে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে পড়তে পড়তে যেন ইতিহাস কথা বলে, কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা পড়তে পড়তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ঘাট বাঁধানো আছে। তো ঠিক আমার পিছনে হচ্ছে ঘাট বাঁধানোর গেটটা। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে দুই পাশে এবং চারিপাশে উঁচু উঁচু দেয়াল করে দেওয়া আছে, আর এদিক দিয়ে সিঁড়ি ব্যবস্থা করে দেওয়া আছে, এদিক দিয়ে সিঁড়ি ব্যবস্থা করে দেওয়া আছে। আর যদি একটু দেখাই, প্রত্যেকটা জায়গার ফাঁকে ফাঁকে কিন্তু ফাঁকা করে দেওয়া আছে যাতে পুকুরের বা দিঘির জলটা ভিতরে আসে। এখানে রানীরা স্নান করতো আর কি। সো যাতে বাইরের কেউ দেখতে না পারে বা তাদের সেফটির কারণে রানীরা এখানে স্নান করতো। এই জন্য চতুর্পাশে আপনার সুন্দর একটা ওয়াল করে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু উপর উঠে দেখানোর চেষ্টা করি আপনাদের, আর এই পুরোটা হচ্ছে দিঘি, এই পুরোটা হচ্ছে দিঘি। এরকম এখানে বেশ কয়েকটা দিঘি আছে। তো আমি আছি ঠিক রাজবাড়ির যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমার এই পাশে, এই মন্দিরের ঠিক পিছন সাইডে যে পুকুরটা আছে, আমি সেই পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা এই পাশ দিয়ে আসছি। তো এখন পুকুরটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো এখন ঠিক এই মন্দিরটাতে যাব। আমার ঠিক উপরে যে সাইডে দেখতে পাচ্ছেন ওই মন্দিরটাতে যাব। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে, আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো আর কি, যতটুকু দেখানো যায়। এখান দিয়ে হচ্ছে বড় মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা প্রবেশ করছি ঠিক বড় মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা দেয়া আছে বড় মন্দিরের। তো আমরা এখন ঠিক বড় মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক বড় মন্দিরটা, আপনাদের
আপনাদেরকে দেখাবো বড় মন্দির। এটা তো রাধা গোবিন্দের এখনো নিত্য পূজা হয়। কারুকার্যটা একবার দেখুন। কারুকার্যটা আপনারা একবার দেখুন। প্রত্যেক পরতে পরতে যেন সাজানো রয়েছে, কিছু না কিছুর ইঙ্গিত বহন করছে। আমি যদি আপনাদের আর একটু সামনের দিকটা দেখাতে পারি, দেখেন পরতে পরতে কিন্তু কিছু আইকনিক দৃশ্য এবং চিত্রপট সাজিয়ে তোলা হয়েছে, যে চিত্রপটগুলো দ্বারা বুঝতে পারবেন কিছু না কিছু একটা ইঙ্গিত বোঝানো হয়েছে। খুবই সুন্দর এই মন্দিরটি। আর সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হচ্ছে এই মন্দিরটি কিন্তু এখনো খোলা আছে। হ্যাঁ, আপনাদের যদি একটু জুম আউট করে দেখাই, এই যে মন্দিরটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই রাজবাড়ির সবচেয়ে বড় মন্দিরটা। আর ওই পাশে ছিল একটা ছোট মন্দির। তো এই বড় মন্দিরটা কিন্তু এখনো চালু আছে এবং ভিতরে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে এবং সেই বিগ্রহ কিন্তু প্রতিনিয়ত পূজা হচ্ছে সময় করে। আমরা চরণামৃত নিলাম এসে, আপনারা চাইলে এখানে এসে চরণামৃত নিতে পারবেন। আর এখানে জ্ঞানার্থে কিছু ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ডের। আপনাদের প্রয়োজন হলে কখনো তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই নিদর্শনটি সত্যি অপরূপ, আপনাকে ভাবাতে বাধ্য করবে। আপনারা এর কারুকার্যটা একবার লক্ষ্য করুন। মন্দিরটাকে স্পর্শ করছি হাত দিয়ে, ভাবা যায় কি সুন্দর কারুকার্য। 100% মুগ্ধ হবেন, 100% মুগ্ধ হবেন। তাও এখানে রয়েছে কিছু ফুল গাছ। এই যে একটা পিলার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু কারুকার্য করা, এখানে আর্ট করা, কিছু না কিছুর একটা ইঙ্গিত বহন করছে।
আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু একটা মন্দির। এটাকে ট্যুরিস্ট প্লেস হিসেবে বিবেচনা করবেন না, কারণ এটা তৈরি হয়েছিল রাজারা মন্দির হিসেবে তৈরি করেছিল, আর এখনও স্টিল নাও মন্দির হিসেবে আছে এবং নিত্য পূজা অর্চনা হচ্ছে এখানে। স্টিল একটা জাগ্রত মন্দির। তো এখানে এসে এমন কোনো কার্যকলাপ করবেন না বা এমন কোনো স্লোগান আপনারা দেবেন না যেটাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে বা একটা প্রবলেম ক্রিয়েট করে। সো এটা মন্দির, এখানে আসলে অবশ্যই শালীনতা বজায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকার চেষ্টা করবেন এবং একেও পরিষ্কারভাবেই যেন রাখার চেষ্টা করবেন। জুতা পায়ে অবশ্যই আসবেন না, আর মন্দিরের উপরে ওঠা টোটালি একদম নিষেধ। মন্দিরের পাশেই কিছু পাতাবাহারি গাছ আছে, আর তার সামনে একটু এগোলে আমরা দেখতে পাচ্ছি এখানে তুলসী দেবীর আসন দেয়া আছে, সুন্দর অপরূপ। নিচে ভগবান রাধা গোবিন্দের চিত্রপট দেয়া আছে। সো আপনারা আসলে এই তুলসী পরিক্রমা করতে পারবেন। তুলসী মন্দিরটি অনেক বড়, বেশ বড়, অনেক বড় চওড়া, খুবই ভালো লাগতেছে। আমি পরিক্রমা করে নিচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাতে। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কিছু জবা ফুল আছে, আর এখানে প্রাচীন নিদর্শন আছে যেগুলা ধসে গিয়েছে বা বিধ্বস্ত হয়েছে, আর এদিক দিয়েও তাই কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা তো অনেক আগের কথা। আমরা যদি মন্দিরের ঠিক পিছনটাতে চলে আসছি, এখন এই মুহূর্তে আছি মন্দিরের একদম পিছনে। এই পিছনে মানুষ একটু কমই আসে, হয়তো সামনের দিক থেকে ঘুরে চলে যায়। আমি একটু পিছনে আছি, পিছনের ঠিক সামনে যদি একটু এগিয়ে যান তাহলে এদিক দিয়েও অনেকগুলো নিদর্শন ছিল যেগুলো এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিদর্শন ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মন্দিরটা কিন্তু একদমই অন্যরকম সুন্দর। চারিপাশে প্রায় একই রকম। রাধা গোবিন্দের বিগ্রহটি ওপেন করেছে, হয়তো এত ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা প্রবেশ করছি ঠিক জাদুঘরে। জাদুঘরটা দোতলায়, এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে। এখানে একটু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমরা এখন সিঁড়িতে উঠবো এবং প্রবেশ করব ঠিক দোতলাতে। চলুন আমাদের সাথে যাওয়া যাক। তো এই মুহূর্তে চলে আসছি ঠিক দোতলাতে। তো আমার সামনে থেকে পুরো মাঠের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পুরো মাঠ, আর ঠিক মাঠের ওই একদম রাজপ্রাসাদের সামনেই রয়েছে আরেকটা মন্দির, আর এখানে রয়েছে ঠিক জাদুঘর গ্যালারি 1, আর এখানে রয়েছে জাদুঘর গ্যালারি 2। থ্যাংক ইউ আন্টি। আর
এখানটাতে আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি। অ্যাকচুয়ালি জাদুঘরে কি আছে আপনাদের দেখাতে পারবো কিনা জানি না এখনো, হচ্ছে মূল বিষয়। আর যদি আমরা একটু জাদুঘরে প্রবেশ করি, জাদুঘরে মূলত ছবি তোলা নিষেধ, তারপরেও একটু বুঝাশোনা করছি। হয়তো এপাশে এখন চলে আসছি আর একটা সাইডে। তো এখানে আছে মিউজিয়াম, মিউজিয়ামে কিছু ছবি দেওয়া আছে, ছবি প্রদর্শন করা আছে। মিউজিয়ামটা না দেখালাম, আর এটা না দেখালেই নয়, সেই সময়ের পর সিংহ সেই তালা। যাই হোক, এনিওয়ে আমি এখন আছি ঠিক এই পাশটায়, দোতলায়। তো এই পাশ থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠের ডান পাশের ভিউ, মন্দিরের পাশটা। আর ঠিক যদি আর একটু আগাই তাহলে আপনারা এই পাশটাতে দেখতে পাবেন ঠিক মাঠের ভিউ, মাঠের ওই সামনে ওটা হচ্ছে বড় মন্দির। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এই পিছন সাইডে একটা মন্দির আছে, আর একদম ফ্রন্টে যে ওই সামনে ওই পাশটা একটা মন্দির আছে। দুইটা মন্দির খুবই ভালো লাগলো এখানে এসে। আর উপরে আপনারা যদি একটু দেখাই, উপরে কাঠের পেন্টিং করে লোহার পাত দিয়ে বানানো, খুবই সুন্দর কারুকার্য। দোতলা মিউজিয়ামটা দেখলাম, আর মিউজিয়ামের ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ নয় দেখে আমি খুব একটা করিনি। তো জয়দা আমাদের তো অনেক অনেক ছবি তুলছি, অনেক সুন্দর প্লেস, আপনারা আসতে পারেন। জয়দা ছবি তুলেছে, গড এত ছবি আমি তুলতে দেখিনি কখনো। অস্থির ছবি পছন্দ করে, রাইট? তো না, এদিক দিয়ে নামা যাবে না, তো আমরা এদের মতো জায়গা দিয়ে নামি। আর কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। ঠিক আছে, আপনারা চাইলে আসতে পারেন। এর আগে আসছিলেন আপনি? না, এই ফার্স্ট আসছি। অনেক ছবি তুলছি, অনেক ছবি তুলতে পারবেন, প্রিয়জনকে নিয়ে আসবেন, আরো বেশি বেশি ভালো লাগে, আরো বেশি ভালো লাগবে। পুঠিয়া রাজবাড়ি থেকে আমি সৈকত বিদায় নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক এই পুঠিয়া রাজবাড়ির ঠিক মাঠটা পেরিয়ে সামনেই তারা একদম ফ্রন্টেই রাস্তার উপর আর একটা মন্দির তৈরি করেছেন, সাদা কালারের ধাঁচের 4 তলা বিশিষ্ট মন্দিরটি। সো আমরা এখন এই মন্দিরটাতেই যাব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সম্ভবত এই মন্দিরটা এখন পূজা কার্যক্রম চলে না, পূজা কার্যক্রম হয়তো বন্ধ আছে, বাট আমরা কাছে যাব, কাছে গিয়ে কিছু একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, তো আমরা এই মুহূর্তে আছি ঠিক কালী মন্দিরের সামনে। এটিও সেই রাজাদের সময় তৈরি সেই কালী মন্দিরটি। এটি হচ্ছে ঠিক রাজবাড়ি থেকে একটু আগানোর পরেই, এটি হচ্ছে রাজবাড়ি থেকে ঠিক একটু আগানোর পরেই। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের উপর উঠতে হলে জুতা খুলে উঠতে হবে,
আপনারা জুতা খুলে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে পুরো মন্দিরটা, এই হচ্ছে পুরো মন্দিরটা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো মন্দির। সে হাই তো আমরা মন্দিরের উপরে প্রবেশ করেছি। আপনারা অবশ্যই জুতা খুলে মন্দিরে আসবেন, মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন, এটা আপনার আমার সবার দায়িত্ব। আর এখানে একটু উপরে উঠি, এখানে উঠলে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বিশাল বিগ্রহ রয়েছে এখানে, ইভেন শিবলিঙ্গ যেটাকে বলে সেটা রয়েছে। তো আপনারা এখানে আসলে আরাধনা করবেন, প্রণাম করবেন। কেমন লাগছে দাদা এসে? খুব ভালো লাগে। কোথা থেকে এসেছেন? নেত্রকোনা থেকে। এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, আসার প্রসেসটা খুবই সহজ, কারুকার্যগুলো অনেক সুন্দর। মন্দির প্রাঙ্গণের ভিতরে আছি আমি এখন, তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে মন্দির প্রাঙ্গণটা পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। জানি না কতটুকু দেখাতে পারবো কিনা, আর চেষ্টা করছি ঘুরে দেখানোর জন্য। আর ঠিক মন্দির প্রাঙ্গণের পেছন সাইডে সুন্দর একটি দিঘি খনন করা আছে। আমি আপনাদের আগেই বলেছি এখানে অজস্র দিঘি খনন করা রয়েছে। আর এখানে সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে একটু নেমে যেতে দেখাই, এখানে একটু সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে দুই পাশ দিয়েই সুন্দর করে এই পুকুরের ঘাটে নামার ব্যবস্থা করা হয়েছে। খালি পায়ে আসলে দাঁড়াতে পারছি না, সরি বন্ধুরা, কারণ নিচে কোনোভাবেই এই ফ্লোর এত গরম হয়ে গেছে, কোনোভাবেই খালি পায়ে ফ্লোরে থাকা যাচ্ছে না। সো মনে হচ্ছে পা পুড়ে উঠছে অলরেডি, পায়ে বোধ শক্তি মনে কম পাচ্ছি এখন প্রচুর সময়ের জন্য, ভয়ানক অবস্থা। আর এখানে কিছু মূর্তির অবয়ব ছিল, এগুলো একটু বিধ্বস্ত হয়ে গেছে। খবর এই হচ্ছে পুরো মন্দির। তো আপনারা দেখলেন, দর্শন করলেন পুরো মন্দির। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি ঘোরার প্রায়োরিটি লিস্টে রাখবেন। যাওয়ার সময় দেখতে পারবেন পটিয়া প্রতিযোগিতা বই, অথবা আসার সময় আপনারা এটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ঠিক মন্দির প্রাঙ্গণের সামনে। তো আমার সাথে আছেন এক দাদার নামটা সুমন সাহা। সুমন সাহা, আর এই পাশে আছে আরেকজন দাদা। আমি রানা শাহ, টাঙ্গাল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছে। আমি তো নেত্রকোনা থেকে আসছি আর কি। দাদা আসছে নেত্রকোনা থেকে। তো আপনি যে আসছেন, কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগতেছে ব্যাপারটা। কি- মানে কি এশিয়ার message মধ্যে দিতে সবচেয়ে বড় শিবলিঙ্গ গেল এটা। এটা আমাদের এশিয়ার মধ্যে, কারণ তো এটা বিখ্যাত, অনেক বিখ্যাত। বহু বছরের পুরনো। ওটা দেখার জন্য আসছি। এটা দেখার জন্য আর কোথায় কোথায় করবেন? ওইদিকে রাজবাড়িতে গিয়েছিলাম, আর? তারপর নাটোরে বনলতা সেন, ওকে ওকে ওই জায়গায় গিয়েছিলাম, আচ্ছা, আচ্ছা। ভালোই লাগছে। তো সবচেয়ে বড় কথা হলো শিবলিঙ্গতে যেহেতু আসছি, তো ওটা দেখতে খুব ভালো আমাদের লাগছে তো হিন্দু ধর্ম একটা প্রাচীনতম ধর্ম। তো এই সনাতন ধর্মে তো অনেক প্রাচীন দর্শন আছে, সেগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে এবং দখলও হয়ে যাচ্ছে। তো আমাদের কি উচিত না এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা, বা এই আমাদের হিন্দুদের যে উপাসনালয়গুলোতে যাওয়া আসা, এটা কি উচিত কিনা আমাদের? হ্যাঁ, না অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের ওইসব ধর্মীয় স্থান অথবা যে কোনো দর্শনীয় স্থান দর্শন করার জন্য অবশ্যই আমি বলবো। যাই যাই, এখন একটু দাদার কাছে আসি। দাদা ভালো আছেন? এই তো আছে। তো আপনি জয় শুভ শম্ভু। হ্যাঁ, জয় শুভ শম্ভু। তা আপনার এখানে এসে কেমন লাগছে? আমার অনুভূতিটা খুবই ভালো। আমি দিন 15 আগে রাজশাহী আসছিলাম, কিন্তু এখানটা আমি আসতে পারি না, আমার মনটা খুব খারাপ ছিল। আচ্ছা। হঠাৎ করে আমাকে ভগবান এখানে নিয়ে আসলো। আমি শুনেছি যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে শিবলিঙ্গ বড় এটা, এবং আসার পরেও অনুভূতিটা অনেক ভালো। এবং আমার যে ছেলেকে নিয়ে এসেছি, তারপরে আমার ভাতিজাকে নিয়ে এসেছি, ওরাও এসে খুব আনন্দ হচ্ছে এবং আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে ওরা জানছে, এবং আগেকার দিনে রাজারা কী করতো না করতো সব জানানো হচ্ছে, এই আর কি। আশা করি বাংলাদেশের সব জেলার ভক্তরাও এখানে আসবে, এবং আসলে তারা লাভবানই হবে। এখানে খুবই ভালো লাগবে তাদের আসলে। তবে আপনার একটা জিনিস কিন্তু আমি না বললেই নয়, আপনার একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, যে
এর ভাতিজা এবং এর বেবি দুজনই ছোট, আর ছোট সময় থেকে এই ধর্ম শিক্ষাটা দিচ্ছে, হ্যাঁ। ধর্ম উপাসনালয় নিয়ে আসতেছে। আসলে না নিয়ে আসলে কখনো না। শিক্ষাটা হয় না, প্র্যাকটিক্যালি শিক্ষাটা। তোমাদের কেমন লাগছে বাবা? কেমন লাগছে অনেক তোমাদের? ভালো লাগে, অনেক ভালো লাগে। কেমন লাগছে তোমাদের অনেক ঘুরতে? আমার কাছে অনেক ভালো লাগে এই সত্যি? শিপটা দেখতে। আর এই মহাদেশে আমি কোনো এত বড় শিপ দেখিনি। এত বড় শিবলিঙ্গ দেখা নেই। তোমার কেমন লাগছে? আমারও অনেক ভালো লাগছে। যাক, ঠিক আছে। জয় আমার তাহলে হ্যাঁ, জয় শিব জয়। শম্ভু জয় শম্ভু, জয়। শিব শম্ভু। থ্যাংক ইউ। সো আমরা ফাইনালি দর্শন শেষ করলাম। সো মন্দির দর্শন শেষ করে আমি নিচে নেমে আসছি অলরেডি, কারণ এতটাই গরম আর খালি পায়ে কোনোভাবেই এই গরম থাকা পসিবল হচ্ছে না। আর ঠিক এই পাশটাতেই রয়েছে আর একটা মন্দির, তো সেই মন্দিরে আপনারা চাইলে যেতে পারবেন। আর এই হচ্ছে পুরো মন্দিরের ভিউ। তো মন্দির প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি সৈকত।